ওকে, আচ্ছা এই প্রথম কোশ্চেনটা বোধহয় আমার সলভ করানো হয়ে গেছে, বা দেখতো এই প্রথম কোশ্চেনটা আমার সলভ করানো হয়ে গেছে না? সবাই রেসপন্স করি বাবা। এই প্রথম কোশ্চেনটা মেবি আমার সলভ করানো হয়ে গেছে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আমাদের কমপ্লিট, এই নিয়ে আমি কথাবার্তা বলবো না। প্রথম কোশ্চেনে আমাদের অপশন সিটা কারেক্ট, a টু দি পাওয়ার n-1 বিলংস টু ZG। সেকেন্ড কোশ্চেনটা বাদা কি বলেছে, বলছে let G be a cyclic group, let G be a cyclic group of order 2021, then the number of automorphism defined on G is, মানে সোজা কথা বলছে আমাদের G এর অর্ডার বলে দিয়েছে, আমাদের G এর অর্ডারটা বলে দিয়েছে 2021, আমাদের অরজির অর্ডারটা বের করতে বলেছে। নাম্বার অফ অটোমরফিজম কতগুলো আছে বের করতে বলেছে, তো নাম্বার অফ অটোমরফিজম সমস্ত অটোমরফিজম গুলো তো অরজির মধ্যে থাকে, তাহলে অর্ডার অফ অরজি বের করতে বলেছে। এবার জিটাকে একটা সাইক্লিক গ্রুপ বলে দিয়েছে। জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, যদি ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তোরা প্রত্যেকে জানিস, এর অ্যান্সারটা লিখে নে, ঝপ করে লিখে নে বিয়ের অ্যান্সারটা। সিন্স জিবি a finite cyclic group, লিখে রাখবি এটা, since GB a finite cyclic group of order 2021, then order of odd যেটা হয়ে যাবে কি হবে জলদি বলতে বাবা, এটা 5 of 2021 হয়ে যাবে না? যদি কোনো গ্রুপের অর্ডার n হয়ে যায়, যদি কোনো গ্রুপের অর্ডার n হয়, সাইক্লিক গ্রুপের অর্ডার n হয়, তাহলে তার অটোমরফিজম গ্রুপের অর্ডারটা কত হবে 5n। তাহলে এখানে গ্রুপের অর্ডার 2021, তাহলে আমাদের অরজির অর্ডারটা কত যাবে 5 of 2021। এবার 2021টা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার, জলদি বলো 2021টা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? ফার্স্ট রেসপন্স কর। 2021টা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার, জলদি বলো। হ্যাঁ দেখো, এই দেখো, যদি প্রাইম নাম্বার 5 এর ভেতরে যদি প্রাইম নাম্বার, শিওর? হ্যাঁ দাদা, প্রাইম তো, তাহলে 2021 যেহেতু প্রাইম নাম্বার, প্রত্যেকে জানে যে 5 এর ভেতরে যদি প্রাইম নাম্বার থাকে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যায় p-1 হয়ে যায়। 5 অফ পিটা হয়ে যাবে p-1 হয়ে যাবে, তাহলে 5 অফ 2021, যেহেতু 2021টা প্রাইম নাম্বার, এটা কি হয়ে যাবে 2020 হয়ে যাবে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট? অপশন 1 ইজ কারেক্ট। লিখে রাখ এটা, জলদি জলদি লিখে রাখ, জলদি লিখে রাখ ফার্স্ট। তাহলে অপশন বি তে আমাদের অপশন 1টা করছে কারেক্ট, কোশ্চেন বিটা। সবাই বুঝতে পেরেছে এটা? এবার the number of element, অপশন, এবার তুই কোশ্চেন সি তে যা। নাম্বার অফ এলিমেন্ট দাদা 2021 তো কম্পোজিট নাম্বার হবে। 2021 কম্পোজিট নাম্বার, আমার তাই মনে হচ্ছে, বিকজ এটা বোধহয় 19 দিয়ে ভাগ যাবে, একবার দেখতো 43 দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, আমার তাই মনে হচ্ছে, আমি আগের বছর অঙ্কটা করেছি। 43 দিয়ে কত হচ্ছে বলতো বাবা? 5 অফ এটা 43 ইন্টু কত হচ্ছে, দেখ 43 দিয়ে কত ভাগ যাচ্ছে, 43 ইন্টু বোধহয় 47 হবে, একবার দেখতো 43 ইন্টু 47 হবে, একবার দেখতো চেক করে দেখ, নাকি 47? ঠিক আছে, এটা প্রাইম না কম্পোজিট নাম্বার, আমি আগের বছর করেছিলাম অঙ্কটা, মনে আছে আমার। তাহলে 43 ইন্টু 47 হলে এটা হয়ে যাবে 43 ইন্টু 47 ইন্টু 1 মাইনাস 1/43 ইন্টু 1 মাইনাস 1/47। কেন? বিকজ আমি 5 অফ n এর ফর্মুলা করে দিচ্ছি, n যদি p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 করে করে pk টু দি পাওয়ার আলফা কি হয়, তাহলে 5 অফ n টা হয়ে যায় n ইন্টু 1 মাইনাস 1/p1, 1 মাইনাস 1/p2 করে করে 1 মাইনাস 1/pk। এটা হচ্ছে আমাদের 5 অফ n এর ফর্মুলা। 5 n টা যদি p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2, যেখানে p1 p2 কিন্তু সবাই প্রাইম, তাহলে p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2, pk টু দি আলফা কি হয়, তাহলে 5 অফ n টা হয়ে যায় n ইনটু 1 মাইনাস 1 বাই প্রথম প্রাইমটা, 1 মাইনাস 1 বাই সেকেন্ড প্রাইমটা, 1 মাইনাস 1 বাই লাস্ট প্রাইমটা। তাহলে এখানে 43 আর 47 দুজনেই প্রাইম নাম্বার, তাহলে 5 অফ দিস মানে হচ্ছে n, মানে 43 ইনটু 47, 1 মাইনাস 1 বাই 43, 1 মাইনাস 1 বাই কি 47, তাহলে কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো বল বাবা, 42 ইন্টু 46, তাহলে কত আসছে 1932 আসছে, একবার দেখতো 1932 আসছে এক্স্যাক্টলি। তাহলে অপশন কতটা কারেক্ট? অপশন 2টা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার খুব ভালো করে আপনাদের পড়ার চেষ্টা কর। সিতে আয়, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 7 ইন এ গ্রুপ অফ অর্ডার 28। একটা 28 অর্ডারের গ্রুপে কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট আছে, দেখলাম মাইন্ড অফ কর।
একটা 28 অর্ডারের গ্রুপে কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট আছে? বলছে 6টা। কি করে হলো 6টা? জলদি বলবে 6টা কি করে হলো? এটাকে আমরা সলভ করবো। সি ধরলাম জি হচ্ছে একটা গ্রুপ, ধরলাম জি হচ্ছে একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে আমাদের 28। এবার বল কি করে দিই? আচ্ছা আচ্ছা, সাইলো দিয়ে করেছে, সাইলো দিয়ে করেছে। সাইলো দিয়ে তো হবে না, সবাই কি সাইলো জানি নাকি? আমরা সিসি2 পড়ছি আমরা। সাইলো দিয়ে করলে তো এক চুটকিতে হয়ে যাবে আমাদের অবস্থা। ঠিক আছে, অন্য কিভাবে করতে পারি? সাইলো তো আমাদের যারা বায়োম্যাথমেটিক্স আমরা জানে না, সাইলো দিয়ে তো 2 লাইনে হয়ে যাবে। বাট এটা সাইলো ছাড়া হবে কিভাবে? একটা ইউনিক সাইলো 7 সাব গ্রুপ আছে, এটা সবাই জানে। ঠিক আছে, ওকে, বাট সাইলো ছাড়া এটা করবো কিভাবে? কেউ বলতে পারবে এটা? জলদি বলো। আচ্ছা, অনেক বলছে ডাইরেক্ট প্রোডাক্ট দিয়ে করবে কিভাবে? জলদি বল, জলদি বল, ডাইরেক্ট প্রোডাক্ট দিয়ে করবি কিভাবে এটা? আচ্ছা, অর্ডার 7 এর নরমাল সাব গ্রুপ আছে, প্রমাণ করবো কিভাবে ভাই? এটা তো বলতে হবে, প্রমাণটা করবো কিভাবে? আরে বলছি সাইলো দিয়ে করা যাবে না, সাইলো দিয়ে তো এক্ষুনি 3 লাইনে হয়ে যাবে। সাইলো দিয়ে তো করা যাবে না, যারা যাদের অ্যাডভান্স যেগুলো আছে ওরাই খালি সাইলো দিয়ে করতে পারবে, যাদের অ্যাডভান্স যেগুলো নেই তারা সাইলো দিয়ে করবে কিভাবে? সাইলো দিয়ে হবে না এটা। সাইলো দিয়ে সেম টাইপের একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি, ওটা তো অ্যাডভান্স যেগুলো আছে, বায়োম্যাথমেটিক্স যাদের আছে, এটা তো সিসি12। এটা করবো কিভাবে? বল বল বাবা, বল বল, জলদি বল। অন্বেষা বলছে, অন্বেষা বলবে, অন্বেষা বলছে কচি দিয়ে করবে। অন্বেষা বল কচি দিয়ে করবে। সবার আগে আমি 28টাকে কি লিখছি? 2 to the power 2 into 7 লিখছি। এবার বল, জলদি বল বাবা। স্যার কচি দিয়ে বলবো যে মানে 7 যেহেতু ডিভাইড করছে তাহলে 7 অর্ডারের একটা সাবগ্রুপ আছে। তারপর হচ্ছে আমি ধরে নেবো কে অর্ডার, মানে কে আরেকটা সাবগ্রুপ আছে যার অর্ডার 7। তারপর হচ্ছে আর মানে তাহলে এইচ আর কে হচ্ছে নয় ইকুয়াল হবে, না তাহলে ইন্টারসেকশনে ই থাকবে। এবার যদি ইন্টারসেকশনে ই থাকে তাহলে দেখবো যে তার অর্ডারটা জি এর অর্ডারের থেকে বেশি হয়ে যাবে। মানে এইচ ইন্টারসেকশন কেটা ওটা দেখে নেবো তার। অন্বেষা একদম পারফেক্ট কথা বলেছে, অন্বেষা একদম পারফেক্ট কথাবার্তা বলেছে। অন্বেষা বলছে, বলছে আমি এখানে কচি দিয়ে কাজটা করার চেষ্টা করি না। যেহেতু কচি আমাদের কি বলছে, ভালো করে দেখ, ভালো করে শুনবি জিনিসটা। কচি আমাদের কি বলছে যে যদি কোনো প্রাইম নাম্বার, ভালো করে শোনো, যদি কোনো প্রাইম নাম্বার একটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে সেই প্রাইম অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই থাকবে জি এর মধ্যে। তাহলে সিন্স 7 পাশে লিখবি এ প্রাইম, ভেরি গুড অন্বেষণ, ডিভাইডস অর্ডার অফ জি মানে 28, যেহেতু 7 এর প্রাইম নাম্বার, তাহলে দেন there exists a subgroup of order 7 in G। ঠিক আছে, তাহলে জি এর মধ্যে একটা 7 অর্ডারের সাবগ্রুপ থাকবি। তোরা বলবি যে 7 অর্ডারের সাবগ্রুপ, ভালো কথা। এখানে বলেছে কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট আছে, তুমি 7 অর্ডারের সাবগ্রুপ নিয়ে চলে এসেছো। আমি বলছি একটা অবশ্যই, যেহেতু 7টা প্রাইম নাম্বার এবং এটা 28 কে ডিভাইড করছে, তাহলে 7 অর্ডারের চোখ বন্ধ করে সাবগ্রুপ আছে। বাট একটাই সাবগ্রুপ আছে, মানে কতগুলো সাবগ্রুপ আছে যেটা আমি বলতে পারবো না। 7 অর্ডারের যে সাবগ্রুপ থাকবে এটা শিওর, বাট 7 অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে সেটা কিন্তু আমি কোনোদিন বলতে পারবো না। তাহলে ধরছি 7 দেয়ার এক্সিস্টস সাবগ্রুপ অফ অর্ডার 7 ইন জি, তো সে এইচ, ধরছি 7 অর্ডারের সাবগ্রুপটা হচ্ছে এইচ। এবার আমি জোর করে ধরে নিচ্ছি লেট দেয়ার এক্সিস্ট অ্যানাদার সাবগ্রুপ K where order of K equals to 7। ভালো করে শোন, আমাকে কচি বলছে যে 7 অর্ডারের সাবগ্রুপ থাকবে, বাট 7 অর্ডারের কটা সাবগ্রুপ থাকবে সেটা কিন্তু বলে দেয়নি। 7 অর্ডারের একটা সাবগ্রুপ কেস ধরে নিয়েছি, জোর করে ধরছি যে 7 অর্ডারের আরেকটা সাবগ্রুপ আছে। ঠিক আছে, ভালো করে শুনবি জিনিসটা। এবার প্রথমে ধরে নিয়েছি যেহেতু আমি এইচটাকে একটা 7 অর্ডারের সাবগ্রুপ বলেছি, কেটাকে একটা 7 অর্ডারের সাবগ্রুপ বলেছি, তাহলে এইচ আর কেটা ডিস্টিংক্ট মানে আলাদা। মানে এখানে বলতে পারি, খুব ভালো করে শুনবি, দেন হিয়ার যদি এইচ আর কে দুখানা আলাদা সাবগ্রুপ হয়, তাহলে এইচ ইন্টারসেকশন কেটা জলদি বল কি হয়ে যাবে? আইডেন্টিটি হয়ে যাবে না?
যদি 7 অর্ডারের দুখানা সাবগ্রুপ আলাদা হয় তাহলে এইচ ইন্টারসেকশন কে এটা আইডেন্টিটি হবে তো? জলদি রেসপন্স কর ভাই। এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতে পারে কি? যেহেতু আমি এইচ আর কেটাকে আলাদা ধরেছি, তাহলে এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতে পারে? আমি যদি বলি ইফ এইচ নট ইকুয়ালস টু কে, এইচ আর কে যদি আলাদা হয়, দুজনেই অর্ডারিক 7, দুজনেই কিন্তু জি এর সাবগ্রুপ, তাহলে এইচ ইন্টারসেকশন কে আমাদের আইডেন্টিটি হয়ে যাবে না? এটা আমি বুঝিয়েছিলাম তোরে বাবা, ভালো করে শোন। সাপোজ এইচ এর মধ্যে আছে হচ্ছে ই, A1, A2, A3, A4, আমি বুঝিয়েছিলাম রে, A5, A6, এটা একটু ভালো করে বোঝ প্লিজ। আর কে বুঝিয়েছিলাম হচ্ছে কেটা হচ্ছে B1, B2, B3 করে করে B6। দেখ দুজনের মধ্যেই 7টা এলিমেন্ট আছে। এবার এটা একটা 7 অর্ডারের গ্রুপ, প্রাইম অর্ডারের গ্রুপ মানে সাইক্লিক। আবার এটাও একটা প্রাইম অর্ডারের গ্রুপ মানে সাইক্লিক। এবার তোরা বল, যদি একটা গ্রুপ হয় যেটা সাইক্লিক এবং তার অর্ডারটা প্রাইম, তাহলে বলতো গ্রুপগুলো জেনারেটর করা হয়। যেমন এইটা একটা সাইক্লিক গ্রুপ এবং এটার অর্ডারটা প্রাইম। দেখ বাবা, সাইক্লিক গ্রুপ হতে গেলে যে প্রাইম অর্ডারের হতেই হবে এরকম কোনো মানে নেই। বাট এখানে যদি কোনো একটা সাইক্লিক গ্রুপের অর্ডার প্রাইম হয়, তাহলে যে সাইক্লিক গ্রুপের জেনারেটর কতগুলো হয় জলদি বলো? সবাই জেনারেটর। এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে সবাই জেনারেটর। এখানে যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট আছে ই ছাড়া সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টই হচ্ছে জেনারেটর। তাহলে A1 থেকে A6 হচ্ছে তোর এইচ এর জেনারেটর। ভালো করে শুন জিনিসটা। আর কেটার অর্ডার যেহেতু 7 মানে সাইক্লিক গ্রুপ, যেহেতু প্রাইম অর্ডারের সাইক্লিক গ্রুপ, তো B1, B2 করে করে B6 সবাই জেনারেটর। তাহলে এখানে এইচ এর জেনারেটর হচ্ছে A1, A2, A3 করে করে A6 এবং কে এর জেনারেটর হচ্ছে B1, B2, B3 করে করে B6। এবার এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে যদি আইডেন্টিটি ছাড়া আরো একটা এলিমেন্ট থাকে, মানে দুজনের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট থাকে, সাপোজ ধরে নিলাম দুজনের মধ্যে A1 এলিমেন্টটা কমন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। A1 টা এইচ এর জেনারেটর, মানে A1 দিয়ে এইচটা তৈরি হচ্ছে এবং A1 দিয়ে কেটাও তৈরি হচ্ছে। এটা কি হওয়া পসিবল? যদি আমি এইচ আর কেটাকে আলাদা ধরি, আলাদা মানেই কিন্তু এদের মধ্যে খালি আইডেন্টিটি এলিমেন্ট আছে বলা যায় না। বাট আমি যদি এইচ ইন্টারসেকশন এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া অন্য একটা এলিমেন্ট কনসিডার করি, যে A1 টা এখানেও আছে, A1 টা এখানেও আছে, তখন তো A1 টা এইচ এর জেনারেটর, A1 টা কে এর জেনারেটর। এবার একই জেনারেটর দিয়ে দুটো ডিফারেন্ট সাইক্লিক গ্রুপ তৈরি হতে পারে? নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা কর, একটাই জেনারেটর দিয়ে দুটো ডিফারেন্ট সাইক্লিক গ্রুপ কি তৈরি হতে পারে? তাহলে যেই মুহূর্তে আমি এইচ আর কেটাকে আলাদা বলছি, সেই মুহূর্তে এইচ ইন্টারসেকশন কেটা আইডেন্টিটি হয়ে যাবে না? কিরে, দুজনেই প্রাইম অর্ডারের সাইক্লিক গ্রুপ বলে কিন্তু হচ্ছে জিনিসটা। এটা জলদি বল, বুঝতে পারলি কিনা বাবা? এটা আমি এই কনসেপ্টটা কিন্তু আমি আগে একবার বলেছিলাম, আমার যা মনে পড়ছে। এটা প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল? যেহেতু দুজনেই প্রাইম অর্ডারের সাইক্লিক গ্রুপ, তো প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টই হচ্ছে জেনারেটর। তাহলে এই A1 থেকে A6 হচ্ছে এইচ এর জেনারেটর, B1 থেকে B6 হচ্ছে ধর কে এর জেনারেটর। এবার যদি এদের মধ্যে একটা আইডেন্টিটি ছাড়া কমন এলিমেন্ট থাকে, সাপোজ A1 টা কমন এলিমেন্ট, তাহলে A1 টা এইচ এর জেনারেটর, কে এর জেনারেটর। তাহলে এখানে যে আমি এইচটা নট ইকুয়ালস টু কে ধরেছি, সেটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? বিকজ একটা জেনারেটর দিয়ে দুটো ডিফারেন্ট গ্রুপ তৈরি হতে পারে নাকি? তাই জন্য এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে খালি আইডেন্টিটিটাই কমন থাকবে না। এটা প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল? দেখ, রেসপন্স না করলে কিন্তু বুঝতে পারবে না বাবা। খালি মনে হবে যে কাদেরকে পড়াচ্ছি, আদৌ কিছু বুঝতে পারছি কিনা। এটা প্রত্যেকে বুঝতে পারলি তো বাবা? বস, তাহলে আমি এগোতে পারবো। তাহলে এইচ ইন্টারসেকশন কে হচ্ছে আমাদের আইডেন্টিটি। এবার তুই ভালো কোশ্চেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আরেকটা এরকম সাবগ্রুপ আছে যার অর্ডার হচ্ছে 7, এইচ ইন্টারসেকশন কে আইডেন্টিটি হয়ে গেছে। এবার খুব ভালো করে শোন, এইচ কেটা কি হবে? এইচ যদি জি এর একটা সাবগ্রুপ হয়, কে যদি জি এর একটা সাবগ্রুপ হয়, তাহলে এইচ কেটাও জি এর সাবগ্রুপ হয়ে যাবে না? এবার ভালো করে শোন, এইচ কে এর অর্ডারটা কি হবে একটু বলতো? অর্ডার অফ এইচ, অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, না? এটা তো সবাই জানে। অর্ডার অফ এইচ হচ্ছে আমাদের 7 × 7 / 1 মানে 49। এটা তো গ্রেটার দেন অর্ডার অফ জি হয়ে গেল রে। তাহলে এইচ কেটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ, এইচ কেটা পুরোপুরি জি এর মধ্যে ঢুকে আছে। তাহলে এইচ কে এর অর্ডারটা কোনোদিন কি জি এর অর্ডারের থেকে বেশি হতে পারে? এখানে এইচ কে এর অর্ডারটা আমি যেই মুহূর্তে বের করলাম, সেটা দেখলাম যে 49 হয়ে গেছে, মানে জি এর অর্ডার মানে 28 এর থেকেও বেশি।
এটা কি হওয়া কোনোদিন পসিবল? জলদি বলো, এটা কি হওয়া কোনোদিন পসিবল? তাহলে এখানে আর কন্ট্রাডিকশন। তার মানে কি বলতে পারি এখান থেকে বল? তার মানে বলতে পারি এখান থেকে জলদি, তার মানে বলতে পারি এখান থেকে যে এইচ তার মানে কে এর সাথে আলাদা না, তাহলে দেন এইচ ইকুয়ালস টু কে। মানে এখানে যে 7 অর্ডারের সাবগ্রুপটা আছে সেটা কি ধরনের সাবগ্রুপ? সেটা ইউনিক না? এখানে যে 7 অর্ডারের সাবগ্রুপটা আছে ওটা কি দুটো বা তিনটে থাকতে পারে, নাকি এক পিসই থাকবে? জলদি বল। তাহলে এখানে আমাদের 7 অর্ডারের সাবগ্রুপটা পুরোপুরি ইউনিক না? তাহলে দ্যাট ইজ এইচ ইজ ইউনিক। মানে জি এর মধ্যে 7 অর্ডারের সাবগ্রুপ কি আছে বল? একটাই আছে, অ্যান্ড অর্ডার অফ এইচ ইকুয়ালস টু 7। এবার বল, জি এর মধ্যে যদি 7 অর্ডারের সাবগ্রুপ একটাই থাকে, এবার 7 অর্ডারের যে এলিমেন্ট গুলো আছে, 7 অর্ডারের সাবগ্রুপটা হচ্ছে এমনি একটা সাইক্লিক গ্রুপ, তো সমস্ত 7 অর্ডারের এলিমেন্ট এই এইচ এর মধ্যেই থাকবে না? তাহলে বলতো কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট আছে? তাহলে দ্যাট ইজ জি হ্যাজ কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট আছে? এক্স্যাক্টলি 5 of 7, মানে 6 এলিমেন্টস অফ অর্ডার 7। বিকজ যেহেতু এইচ হচ্ছে 7 অর্ডারের একটা গ্রুপ, মানে একটা সাইক্লিক গ্রুপ, তো সাইক্লিক গ্রুপের যে জেনারেটর গুলো তার অর্ডারটা কিন্তু সাইক্লিক গ্রুপের অর্ডারের সাথে সেম হয়। তাহলে সাইক্লিক গ্রুপের অর্ডারটা হচ্ছে 7, তাহলে এর যে জেনারেটরটা আছে তাদের অর্ডারও 7। তার মানে এই এইচ এর মধ্যে যতগুলো জেনারেটর আছে ততগুলো এলিমেন্টই তোর মেন গ্রুপের মধ্যে আছে। তাহলে এই এইচ এর মধ্যে কতগুলো জেনারেটর আছে? একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি এন হয় তাহলে তার মধ্যে কতগুলো জেনারেটর থাকে? 5 of n খানা জেনারেটর। তাহলে এখানে এইচ এর অর্ডার যেহেতু 7, তার মানে এইচ এর মধ্যে সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্ট গুলোই জেনারেটর, এবং সমস্ত নন আইডেন্টিটি গুলোরই অর্ডারটা 7। তাহলে এইচ এর মধ্যে যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট আছে ততগুলো এই পুরো গ্রুপের মধ্যে 7 অর্ডারের এলিমেন্ট আছে। তাহলে এইচ হচ্ছে যেহেতু সাইক্লিক গ্রুপ 7 অর্ডারের, এর কতগুলো জেনারেটর? 5 of 7 খানা জেনারেটর, তাহলে 6টা জেনারেটর। তাহলে 6টা জেনারেটরের অর্ডার 7, এবং তার মানে 6টাই এলিমেন্ট আছে পুরো গ্রুপের মধ্যে। প্রত্যেকে বলে এটা বুঝতে পারলি কিনা? এটা প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? বাস এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এবার যদি কেউ এটা সাইলো দিয়ে করতে চায়, আমি সাইলো দিয়ে সলিউশন দিয়ে দেবো, সাইলো দিয়ে সলিউশন পেয়ে যাবি, সমস্যা নেই কোনো, ঠিক আছে? বাট যারা বায়ো ম্যাথামেটিক্স তারা অবশ্যই এটা সাইলো দিয়ে করতে পারবে না, তাই জন্য তাদেরকে আমি এইভাবে করিয়ে দেন, ঠিক আছে? তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট? আমাদের কোন অপশনটা কারেক্ট বল? এবার অপশন কোশ্চেন ডি বলছে অর্ডার অফ দি এলিমেন্ট a, 1 2 3, a, 1 2 3 বিলংস টু k4 ক্রস s3। ডি তে আয়। ডি তে বলেছে যে a, 1 2 3, সরি, a, 1 2 3 বিলংস টু k4 ক্রস s3। তাহলে এটা বলছে k4 ক্রস s3 এলিমেন্ট, তো এই এলিমেন্টের অর্ডারটা বের করতে বলেছে। এখানে এই যে এলিমেন্টটা আছে যেটা k4 ক্রস s3 এলিমেন্ট, সেই এলিমেন্টের অর্ডারটা বের করতে বলেছে। মানে তোকে এই এলিমেন্টটার যেটা k4 ক্রস s3 এলিমেন্টের অর্ডারটা তোকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, এটাই আমাদের বলেছে। 4টা অপশন দিয়েছে, 2, 3, 5, 6। কে বলতে পারবে কোন অপশনটা কারেক্ট? এক্স্যাক্টলি অপশন 4 ইজ কারেক্ট। কি করে কারেক্ট হচ্ছে ভালো করে শোন, আমি ভালো করে বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। সবার আগে আমি k4টা লিখবো। k4টা হচ্ছে আমাদের ই এ বি সি, সরি সি লেখা উচিত না, ই এ বি আর এ বি লিখে দেয়। এবং এখানে হিয়ার অর্ডার অফ এ, অর্ডার অফ বি আর অর্ডার অফ এ বি তিনটেই 2। k4 হচ্ছে তোর ক্লেন্সফোর গ্রুপ। ক্লেন্সফোর গ্রুপের সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হয়ে যায়। ক্লেন্সফোর গ্রুপের সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হয়ে যায়। এবার s3 আমি লিখছি, দেখ s3 এর মধ্যে হচ্ছে সবার আগে আইডেন্টিটি, তারপর হচ্ছে তোর 3 সাইকেল 1 2 3 1 3 2, তারপর হচ্ছে 1 2 1 3 2 3। s3 তে 6খানা এলিমেন্ট থাকে। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার তো 1, যেগুলো 3 সাইকেল, 3 সাইকেল গুলো অর্ডার 3 হয় সবসময়। তাহলে 1 2 3 হচ্ছে 3 সাইকেল, তাহলে এর অর্ডারটা কত হবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো এভাবে লেখা উচিত না। অর্ডার অফ এটা এলিমেন্ট হচ্ছে 1 2 3, এলিমেন্ট হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 1 2 3, তাহলে অর্ডার অফ 1 2 3 হচ্ছে আমাদের 3। এবার এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের ফর্মুলা সবাই জানে, ঠিক আছে? ওকে, উই নো
কি জানি আমরা? অর্ডার অফ এ কমা বি। এ কমা বির অর্ডার কত একটু বলতো বাবা? এলসিএম অফ, বল না, অর্ডার অফ এ কমা অর্ডার অফ বি না? এই হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের ফর্মুলা এটা। তাহলে অর্ডার অফ এ কমা বি হয়ে যায় এলসিএম অফ অর্ডার অফ এ কমা অর্ডার অফ বি। তাহলে এখানে অর্ডার অফ এ কমা 1 2 3 কি হয়ে যাবে? এলসিএম অফ অর্ডার অফ এ কমা অর্ডার অফ 1 2 3, মানে কি হবে? এলসিএম অফ 2 3 মানে কি 6। তাহলে কোন অপশনটা কারেক্ট? 4 ইজ কারেক্ট। এটা একটু আমি বেশি ইলাবোরেট করে লিখেছি, ঠিক আছে? তুই যখন অ্যান্সার লিখবি তখন তোকে এত ইলাবোরেট না করলেও চলবে, নো প্রবলেম। এ বুঝতে পারলি কিনা বল জলদি। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? এটা কেউ না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবি। নেক্সট, এবার চলে আসছি আমরা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ই। If G be an infinite cyclic group, then odd G is a group of order. স্যার লাস্টে একটু বুঝিয়ে দিন। কোনটা বাবা? কোনটা বোঝা? সূত্রটা জানি যে এলসিএম এমনি। হ্যাঁ, এবার তুই এ এর জায়গায় এ বসিয়েছিস, বি এর জায়গায় হচ্ছে 1 2 3 বসিয়েছিস। তাহলে অর্ডার অফ এ কমা বি মানে কি? এলসিএম অফ অর্ডার অফ এ অর্ডার অফ বি। তাহলে অর্ডার অফ এ কমা 1 2 3, এই এলিমেন্টের অর্ডারটা তোকে বের করতে হবে, এই এলিমেন্টের। তাহলে এটা কি হবে? প্রথম এলিমেন্ট হচ্ছে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1 2 3। তাহলে এলসিএম অফ অর্ডার অফ এ অর্ডার অফ 1 2 3। অর্ডার অফ এটা কত ছিল বল? 2। অর্ডার অফ 1 2 3 কত? 3। তাহলে এলসিএম অফ 2 3 হয়ে যাবে না? 2 আর 3 এলসিএম কত? আমরা 1 3 2টা চয়েস করতে পারতাম। কোনটা বাবা? 1 3 তো বলেনি বাবা, তোকে এটার অর্ডার বের করতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার ই, লজ্জা লাগা দরকার। জি যদি একটা, জি ইজ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে অর্ডার অফ অড জি সব সময় 2 হয়। এটা লেখার কোনো মানে দাঁড়াচ্ছে না। অপশন 2 ইজ কারেক্ট। ঠিক আছে, চলো এবার চলে আয় এফ এ। 5টা কোশ্চেন হচ্ছিল অ্যাডভান্স অ্যালজেব্রাতে, হয়ে গেছে আমাদের কাজ। এবার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। কি বলছে দেখ, দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ। ডব্লিউ একটা তাকে সাবস্পেস বলে দিয়েছে, ডব্লিউ একটা বলে দিয়েছে সাবস্পেস অফ আর কিউ। এই ডব্লিউ থেকে অর্থোগোনাল কমপ্লিমেন্টটা বের করতে হবে। একদম সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন এটা। ঠিক আছে, ওকে চলো। এফ ডব্লিউটা কি আছে? given that given w equals to w এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে such that x plus y minus z equals to 0 and x minus 2y plus z equals to 0, x minus 2y plus z equals to 0। এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করছে। বলছি ডব্লিউ এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যেই এক্স ওয়াই জেড গুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এটা পুরোপুরি বুঝতে পেরেছো? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার তুই আমাকে বল অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ। ঠিক আছে, ভালো করে শুনবি জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একজন বলে দিয়েছে অপশন সি ইজ কারেক্ট। সবার আগে আমি ডব্লিউটা বের করার চেষ্টা করি। সবার আগে আমার টার্গেটটা হচ্ছে ডব্লিউটা কোন ভেক্টরটা দিয়ে স্প্যান করছে, মানে ডব্লিউর যে বেসিসটা সেটাকে বের করা। এবার ডব্লিউর বেসিসটা আমরা কিভাবে বের করবো? সবার আগে তুই কন্ডিশনটার দিকে দেখ না। এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকোয়াস টু 0, এক্স মাইনাস 2y প্লাস জেড ইকোয়াস টু 0। আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে দুটো ইকুয়েশনকে যোগ করে দিই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বল? যদি দুখানে ইকুয়েশনকে যোগ করে দিই, যোগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে বা দেখতো, এক্স এক্স তোর 2x হয়ে যাচ্ছে। ভালো করে শোন জিনিসটা, এই দুখানা ইকুয়েশন কিন্তু যদি যোগ করে দিস তুই এখানে পেয়ে যাবি 2x মাইনাস ওয়াই ইকুয়াস টু 0 হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তাই হচ্ছে নাকি? নাকি ভুল করলাম? তাই হচ্ছে নাকি? কি রে, ওয়াই এর মানটা আমাদের 2x হয়ে যাচ্ছে না? ঠিক আছে, ওকে। এবার 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 ভালো করে শোন। আচ্ছা, এই জায়গাটা এইভাবে লিখতো, এই জায়গাটা এইভাবে লেখ, নাও নাও বলে লেখ। এই জায়গাটা এইভাবে লেখ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াস টু 0 হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াস টু 0 হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তুই যদি 1 প্লাস 2 করিস
তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি বল, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, মানে এখান থেকে আমি ওয়াই এর মানটা 2x পেয়ে যাচ্ছি। এবার তুই যদি y ইকুয়ালস টু 2x যে কোনো একটা জায়গায় বসাস, তুই যদি y ইকুয়ালস টু 2x যে কোনো একটা জায়গায় বসাস, তাহলে কি দাঁড়াচ্ছে একবার দেখ, দেন z ইকুয়ালস টু 3x হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে y এর মানটা 2x হয়ে গেল, z এর মানটা 3x হয়ে গেল, এটা আমি পেয়ে গেছি। এবার তুই যদি ধরে নিস, তুই যদি x ইকুয়ালস টু c1 ধরে নিস, তুই যদি x এর মানটা c1 ধরে নিস, তাহলে y এর মানটা হয়ে গেল 2c1, z এর মানটা হয়ে গেল তোর 3c1। ঠিক আছে, তাহলে দেন দেন ডব্লিউটা আমাদের কিরকম দেখতে হবে, ডব্লিউর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে, যেই এক্স ওয়াই জেড গুলোতে এক্স হচ্ছে তোর c1, y হচ্ছে তোর 2c1, z হচ্ছে তোর 3c1, where c1 not equals to 0। এই সেম ফান্ডটা কিন্তু আমি আগেও শিখিয়েছি যে কিভাবে বের করতে হয় বেসিস গুলো, এই সেম জিনিস আমি কিন্তু আগেও শিখিয়েছি। যখন আমি তাদের ডায়াগোনালাইজেশন শেখাচ্ছিলাম, আইগেন ভেক্টর বের করার সময় কিন্তু এই ফান্ডাগুলো আমি তাদের শিখিয়েছি। তার মানে এখানে আমি কি পাচ্ছি, এখানে বলতে পারি যে ডব্লিউ ইকুয়ালস টু কি আছে বল, এখানে ডব্লিউ ইকুয়ালস টু এরকম টাইপের এলিমেন্ট হয়ে যাবে না, c1 1 2 3 এরকম টাইপের এলিমেন্ট হয়ে যাবে। মানে ডব্লিউর মধ্যে যে এক্স ওয়াই জেড গুলো আছে, সেই এক্স ওয়াই জেড গুলো 1 2 3 এই এলিমেন্টটাতেই জেনারেট হবে না, হ্যাঁ কিনা জলদি বলো। ডব্লিউর মধ্যে যে এক্স ওয়াই জেড গুলো আছে, সেই এক্স ওয়াই জেড গুলো যদি c1 ইন্টু 1 2 3 হয়ে যায়, তাহলে ডব্লিউর এলিমেন্ট গুলো এই 1 2 3 এলিমেন্টটাতেই জেনারেট হয়ে যাবে না। তাহলে বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু স্প্যান অফ 1 2 3, ডব্লিউ ইকুয়ালস টু স্প্যান অফ 1 2 3 পেয়ে গেছি, মানে ডব্লিউর আমি বেসিসটা পেয়ে গেছি। এবার তোকে অর্থোগোনাল কমপ্লিমেন্টটা বের করতে হবে, তোকে ডব্লিউ পারপেন্ডিকুলার বের করতে হবে। ডব্লিউর অর্থোগোনাল কমপ্লিমেন্টে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো থাকবে, ডব্লিউ পারপেন্ডিকুলারে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো থাকবে, যেই এক্স ওয়াই জেড গুলো ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্টটা জিরো করবে না। ডব্লিউ পারপেন্ডিকুলারে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো থাকবে, যেই এক্স ওয়াই জেড গুলো ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হবে। মানে ডব্লিউ পারপেন্ডিকুলার মধ্যে এক্স ওয়াই জেড গুলো থাকবে, সেগুলো ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট কি করবে, জিরো করবে। এবার ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে যা, আমি যদি বলে দিই যে ডব্লিউর যে বেসিসটা আছে তার সাথে ইনার প্রোডাক্ট জিরো করবে, তাহলে একই মানে দাঁড়াচ্ছে না? আরে ডব্লিউর তো সমস্ত এলিমেন্টই 1 2 3 দিয়ে তৈরি হচ্ছে, তাহলে ডব্লিউ পারপেন্ডিকুলারের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে, যেই এক্স ওয়াই জেড গুলো ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করবে। এবার ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে যা, তুই যদি ডব্লিউর খালি বেসিসের সাথে ইনার প্রোডাক্ট জিরো করিস, তাহলে একই দাঁড়াচ্ছে। জলদি বলে এই জায়গাটা বুঝতে পারলি কিনা, এটা কি বোঝা গেল নাকি? জলদি বলবি বস, এটা প্রত্যেকে বুঝতে পারলি তো? এবার এখানে কোনো ইনার প্রোডাক্ট মেনশন করে দেয়নি, মানে কি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। তাহলে এটা কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট মানে এটা এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 0 হচ্ছে না? আচ্ছা আবার বলছি আগে বল ডব্লিউ পারপেন্ড, আচ্ছা আগে বল ডব্লিউ পারপেন্ডিকুলারের মধ্যে কি ধরনের এলিমেন্ট থাকে? ডব্লিউ পারপেন্ডিকুলারের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো থাকে, যেই এক্স ওয়াই জেড গুলো ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করবে, ডব্লিউর সমস্ত এলিমেন্ট স্মল ডব্লিউর সাথে ইনার প্রোডাক্টটা জিরো করবে, সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো থাকবে। এবার ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে যা, ডব্লিউর বেসিস ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে একই জিনিস না? ডব্লিউর সমস্ত এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে যা, ডব্লিউর বেসিস ভেক্টরটার সাথে ইনার প্রোডাক্ট জিরো করা মানে একই জিনিস না? বিকজ সমস্ত এলিমেন্ট তো বেসিস দিয়ে তৈরি হচ্ছে। কি রে জলদি বল, তাই তো নাকি? কি রে দেখো, ঠিক আছে ওকে, তাহলে এটা আসছে না? এটা মানে কোন অপশনটা কারেক্ট রে ভাই? কোনো অপশন আছে তো এটা নাকি? এই অপশন 2। কি রে বুঝতে পারলাম নাকি? জলদি বলো, 2 ইজ কারেক্ট। সবাই এটা বুঝতে পারলি? অপশন 2টা কারেক্ট। এটা ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রবলেম আছে? দাদা আর একবার আগের পেজটা দেখাও। এই যে এটা, এই যে এটা, যার হাতের লেখা ঢিকচাক, এই একটা ঢিকচাক হাতের লেখা পেয়েছিলাম বায়োম্যাথমেটিক্স এর, আরে নোটটা নিয়েছিলাম রে আমি,
কার হাতের লেখা খুব ভালো রে? বায়োম্যাথমেটিক্স এর বলতো একটু আমাকে, সে কি এখানে আছিস? বায়োম্যাথমেটিক্স একজন হাতের লেখা খুব ভালো। দেখো আমি নোটটা নিচে, বাইফার্কেশন নোটটা আমি আকাশ থেকে নিয়েছিলাম। রিসেন্টলি কিছুদিন আগে, দেখো ভুলে গেলাম। বললাম পুরোটা দিতে, সে বলে নেই এখানে। ঠিক আছে, সে বলে নেই এখানে। এখানে যে আরো কেউ থাকে যে মনে করে যে তার হাতের লেখা ঠিক চাক, দারুণ, একটু দিস, আমি তাহলে সলিউশন গুলো একটু গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপের মধ্যে তাহলে আমি দিয়ে দেবো সলিউশন, যদি আমার কাছে আছে সলিউশন গুলো, বাট হাতের লেখাটা বাজে একটু। ঠিক আছে, আর কিছু কিছু আমি এখনো করতে হবে, আমি করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। যদি প্রতাপ দা করে দিয়েছে কিছু, দেখিনি ওটা আমি এখনো। ঠিক আছে, ওকে চলো। চেফ, এবার চলে এখানে। যদিও মিনিমাল পলিনোমিয়াল এখনো শেখানো হয়নি, শিখিয়ে দেবো কি বল? কিভাবে মিনিমাল পলিনোমিয়াল বের করতে শিখিয়ে দেবো এটা বল? যদি এটা ইউনিট 3 এর লাস্টে আছে, জর্ডান ক্যানোনিক্যাল ফর্মের আগে এটা শেখাবো আমি মিনিমাল পলিনোমিয়ালটা, বাট এখানে কি শিখিয়ে দেবো মিনিমাল পলিনোমিয়াল? জলদি বল। তোকে একটা ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল বের করতে বলেছে। প্লিজ ভাই, আমি যখন মিনিমাল পলিনোমিয়াল করাবো তখন ক্লাসটায় আসিস, বিকজ আমি কিন্তু অনেক বেশি কিছু বলবো মিনিমাল পলিনোমিয়ালে। ঠিক আছে, এখানে জাস্ট আমি এমসিকিউটা করার জন্য করিয়ে দিচ্ছি নাকি? ঠিক আছে, মিনিমাল পলিনোমিয়াল কিভাবে বের করতে হয়? সবার আগে তোকে এই ম্যাট্রিক্সটার মিনিমাল পলিনোমিয়াল বের করতে বলেছে। তো তোকে এই ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল বের করতে বলেছে, সবার আগে তুই এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করবি। তোকে যদি কোনো একটা ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল বের করতে বলে, সবার আগে তোকে সেই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করা। মিনিমাল পলিনোমিয়াল দিয়ে একটা এমসিকিউ তোকে দেবেই দেবে, চোখ বন্ধ করে বলতে পারি এটা আমি। এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি 5 - 6 6, 5 - 6 6, -1 4 2, আর বল 3 - 6 - 4। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার আমি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করবো সবার আগে। প্রতিটা প্রাণী জানে যে কিভাবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হয়। নাও জেনারেলি আমরা a - ল্যামডা i লিখি, আমি এখানে a - xi = 0 লিখছি। তাহলে একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হয়? এটা হয় ডিটারমিনেন্ট অফ a - ল্যামডা i, জেনারেলি লিখি আমি xi লিখছি। তাহলে ডিটারমিনেন্ট অফ a - xi = 0, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাই তো? আচ্ছা, এবার দেখো আমাদের কি হচ্ছে এটা। আচ্ছা, ইকুয়েশনটা খালি পলিনোমিয়াল বের করবো তো, তাহলে আমি ডিটারমিনেন্ট অফ a - xi বের করছি, আমি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করবো এখান থেকে এই মুহূর্তে। দেখো এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ, এটা কত হচ্ছে বলতো আমাকে? এটা 5 - x - 6 6, -1 4 - x 2, 3 - 6 -4 - x হচ্ছে না? ডিটারমিনেন্ট অফ ওটা -6 আছে কোথায় বাবা? 5 - 6 - 6, ও এক্সট্রিমলি সরি বস, এক্সট্রিমলি সরি, -6। এবার ডিটারমিনেন্টটা বের কর, কি সমস্যা আছে? জলদি ডিটারমিনেন্টটা বের কর। এটা কত আসছে? সরি, 5 - x ইন্টু কি আসছে জলদি বলতো? 5 - x ইন্টু কত আছে কেন বল? এখানে x + 4 ইন্টু x - 4 + 12। ঠিক আছে, তারপরে -6 ইন্টু 6 6 -4 - x। পাতি আমি কিন্তু ডিটারমিনেন্ট বের করছি, কিছু করিনি। -6 ইন্টু 6 -12 + 3x, তাই তো নাকি? দেখো ঠিক করলাম কিনা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5 - x ইন্টু x + 4 ইন্টু x - 4 + 12 ইন্টু 5 - x, -6 ইন্টু 2 - x -6 ইন্টু 3x - 12, 3x - 6 সরি,
একবার চেক করে দেখতো ঠিক আছে কিনা। ঠিক আছে, ডিরেক্ট করলেই তো হতো। ডিরেক্ট করলে হতো মানে বুঝতে পারলো না বাবা, কোন জায়গাটা ভুল করেছি বল? ইকুয়েশন দিয়ে -x³ + 5x² মাইনাস 32x তারপরে ডিটারমিনেন্ট x³ - 5x² মানে ওই ট্রেস দিয়ে। ও ট্রেস দিয়ে আমি ও আচ্ছা বলছি যে ওই কিউব ট্রেস ওইগুলো দিই তো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছিস। হ্যাঁ খুব সহজ। সহজতা তো বুঝতে পারলাম, কিন্তু লোককে বোঝাতে গিয়ে প্যান্ট ফেটে যেত। ঠিক আছে, ঠিক খারাপ বলিসনি, এটা দিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। এখানে 12 × 5 - x, এখানে একটু ক্যালকুলেশন করে না তো, এখানে -6টা কমন নিয়ে নিলে দুটো থেকে 2 - x + 3x - 8 নাকি কি রে, এটা আসছে তো নাকি 3x সরি 6 -6 আমি কমন নিয়ে নিয়েছি এখান থেকে। আচ্ছা x³ - 13x²। কত আসছে একটু বলতো বাবা, কি বললি? x³ - 13x² হুম + 64x + 64x বল -44। -44। এবার এটাকে আমার ফ্যাক্টরে আনতে হবে, এটা x³ আমি এবার কারোর সাথে চেক করে নিন না। হ্যাঁ আমি দেখছি, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি এখানে ডাইরেক্ট ফ্যাক্টরটা আনতে চাইছিলাম। ঠিক আছে ওকে, এখানে তুই কিউবতে মানে আলটিমেটলি মাল্টিপ্লাই করে দিলে তো কিউবেই চলে আসবে, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে ফ্যাক্টরটা আনতে চাইছিলাম, আমি এটাকে ফ্যাক্টরটাকে ওই জন্যই ভাঙতে চাইনি, কিন্তু এখানে ভেঙে দিলেই যখন আর কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট এটা একবার দেখতে করার সাথে মিলেছে কিনা একবার দেখতে, এটা 2x - 4 ওখান থেকে হচ্ছে, স্যার ম্যাট্রিক্সটা একবার দেখান। এটা ম্যাট্রিক্স দেখা, ওই কোফ্যাক্টর গুলো বের করে আমি করলাম না কাজটা, বুঝতে পারলি তো, ট্রেস দিয়ে তো হয়ে যাবে, একবার চেক করে আসছে হবে তো, কারণ ওখানে +5 + 4 - 4 তার মানে 5 হবে, 13 হবে না তো? এটা 34 হবে নাকি 64 এর জায়গায়? না 13x² হবে না তো, 5x² হবে, কারণ ট্রেস গুলোর এলিমেন্ট হ্যাঁ ট্রেসটা তো 13 নয়। হ্যাঁ 5 হবে এটা নাকি, ঠিক আছে। আচ্ছা সোজা কথা বলতে গেলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের কর, বুঝতে পারলি তো। আচ্ছা রাজস্বীর বলছে যে x - 2² × x - 1 এসছে, রাজস্বীর x - 2² × x - 1 এসছে, এবার দেখ তো এটা আসছে কিনা, এবার দেখ x - 2² × x - 1 এসছে এটা, ঠিক আছে ওকে, হ্যাঁ সবার তাই এসছে, তাহলে ওটাই লিখে দেব আমি ডাইরেক্ট, মানে এটা আমি আর হেয়ালি করে দেখাচ্ছি না, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে সবাই পারবি। ওকে, তাহলে এটা একবার দেখ, চেক করে দেখ এটা x - 2² × x - 1 আসছে কিনা, এটা x - 2² × x - 1 আসছে কিনা দেখ, এটাকে ভাঙলে কি এটা আসছে আদেও নাকি 64x আসছে, মানে এখানে আর দেখার দরকার নেই, এটা সোজা কথা x - 2² × x - 1। এবার দেখ কি আসবে করে, ঠিক আছে ওকে। এবার খুব ভালো করে অবজার্ভ করেছে চোখ, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হচ্ছে x - 2² × x - 1। তাহলে মিনিমাল পলিনোমিয়াল বের করার আগে সবার আগে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করতে হবে। এবার যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এটা হয়, তাহলে আমি লিখবো দ্য পসিবল মিনিমাল পলিনোমিয়াল আর, দ্য পসিবল মিনিমাল পলিনোমিয়াল আর, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকেই কিন্তু আমি মিনিমাল পলিনোমিয়াল গুলো বের করবো। তাহলে মিনিমাল পলিনোমিয়াল গুলো কি কি হতে পারে, যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বেরিয়েছে ওটা পুরোটাই মিনিমাল পলিনোমিয়াল হতে পারে, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি এটা হয় তাহলে তার মিনিমাল পলিনোমিয়ালটা এটা হতে পারে। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে ওকে। আবার 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 একটা এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিস্টিংক্ট ফ্যাক্টর গুলো কারা, জলদি বলবি, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিস্টিংক্ট ফ্যাক্টর গুলো কারা? x - 2 আর x - 1 না, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো, x - 2 আর x - 1 তো, ঠিক আছে ওকে। তাহলে x - 2 আর x - 1 দিয়ে আমি যত রকমের পলিনোমিয়াল তৈরি করতে পারি, এই সব থেকে বড় পলিনোমিয়াল তো এটা, এর থেকে বড় কিছু তৈরি করা যাবে না, সব থেকে বড় পলিনোমিয়াল হচ্ছে আমাদের এটা, তাহলে এটা মিনিমাল পলিনোমিয়াল হতে পারে। আমি বারবার করে বলছি, যেটা আমি মানে এটা হতে পারে সেটা বলছি না, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পুরোপুরি একটা মিনিমাল হতে পারে। এবার দেখি আর কি পসিবিলিটি আছে,
তোকে এমন একটা পলিনোমিয়াল বানাতে হবে যেখানে x-1 এবং x-2 মানে দুটো যে ডিফারেন্ট ফ্যাক্টর আছে সেই দুখানা ডিফারেন্ট ফ্যাক্টরটা থাকতেই হবে। এবার এখানে দুখানা x-2 আছে, একটা x-1 আছে, তাহলে দুখানা x-2 আর একটা x-1 দিয়ে তো অলরেডি আমি একটা পলিনোমিয়াল বানিয়ে ফেলবো, তাহলে এটা তো মিনিমাল পলিনোমিয়াল হতে পারে। আবার তুই দুটোর জায়গায় একটা x-2 নে, আর যেহেতু একটাই x-1 আছে তাহলে তুই একটাই নিতে পারবি x-1, তাহলে এটাও একটা পসিবল মিনিমাল পলিনোমিয়াল হতে পারে না? তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে তুই মিনিমাল পলিনোমিয়ালটা বানাবি কিভাবে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে যে ডিফারেন্ট ফ্যাক্টর গুলো তৈরি হয়েছে সেই ডিফারেন্ট ফ্যাক্টর গুলো সবাইকে একসাথে নিয়ে, মানে প্রত্যেকবার তুই যতগুলো মিনিমাল পলিনোমিয়াল বানাবি, তুই যতগুলো পলিনোমিয়াল বানাবি প্রত্যেকটা পলিনোমিয়ালে যাতে এই ডিস্টিংক্ট ফ্যাক্টর গুলো থাকে। তাহলে এখানে ডিস্টিংক্ট ফ্যাক্টরটা দুবার আছে, তো আমি এখানে দুবার নিয়েছি, x-1টা একবার আছে তো একবারে দিয়েছি। সেকেন্ডে আমি যেটা পসিবল মিনিমাল পলিনোমিয়াল বানিয়েছি ওখানে x-2টা দুবার না নিয়ে একবার। কি বললি মৌসুমী নায়ক? মাইকটা কর। x-1 যেহেতু একবার ছিল, কি বললি? স্যার বলছো তো 1 - x হবে, মানে যাই x হোক না, - 1 না। ওরা বলছে এরকম, ওরা বলছে এটা, আমি এখানে a-xi নিয়েছি, তো এটা এখানে আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এটা এখানে xi-a নিয়েছে। একই ব্যাপার a ডিটারমিনেন্ট অফ a-xi বের কর বা তুই xi-a বের কর, একই ব্যাপার। বুঝতে পারলি কি বলার চেষ্টা করলাম? ওরা আগে xi নিয়েছে পরে a নিয়েছে, এই জন্য এখানে আমাদের x-2 হোল স্কয়ার ইন্টু x-1টা এসছে। এবার তুই যদি বলিস যদি আগে a নিবি পরে xi নিবি তাহলেও কোনো সমস্যা নেই। কি বলছি বল সুহানা? স্যার বলছি মানে আইগেন ভ্যালু বের করার আগে যেমন করতাম ওইটাই করবো তো শুধু। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওকে। তাহলে ওরা xi-a নে, মানে এখানে কিছুই হবে না, এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে এখানে প্রথমটা হয়ে যাবে তোর x-5, সেকেন্ড হয়ে যাবে x-4, থার্ডটা হয়ে যাবে তোর x+। এবার তুই এখানে ক্যালকুলেশন করে এটা আসছে। এই জন্য আমি আর এখানে ঝামেলা বাড়ালাম না, তোরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখবি এটা আসছে। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করার জন্য তুই আগে a নে পরে xi নে, a-xi ডিটারমিনেন্ট বের কর বা তুই xi-a ডিটারমিনেন্ট বের কর, আলটিমেটলি মানে মাইটা সেম দাঁড়াচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের x-2 হোল স্কয়ার ইনটু x-1 বেরিয়েছে। তাহলে পসিবল মিনিমাল পলিনোমিয়াল গুলো কি হবে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে যতগুলো ডিস্টিংক্ট ফ্যাক্টর আছে সমস্ত ডিস্টিংক্ট ফ্যাক্টর গুলো ইউজ করতে হবে। তাহলে প্রথমে সমস্ত ফ্যাক্টর ইউজ করেছি, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা একটি মিনিমাল পলিনোমিয়াল হয়ে গেছে। সেকেন্ডে এখানে দুখানা x-2 আছে, ওখান থেকে আমি একটা নিয়েছি, আর যেহেতু x-1 একটাই আছে তো আমাকে তো নেক্সট পলিনোমিয়ালটা বানানোর জন্য নিতেই হবে এটা x-1টা। আচ্ছা এই দুটো ছাড়া কি আর কিছু বানানো যাবে? x-2 আর x-1 দিয়ে আর কি কিছু বানানো যাবে? জলদি বল। না। আচ্ছা বলতো, যদি আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা এটা হতো x-2 হোল কিউব আর x-1 এর হোল স্কয়ার, বা এখানে হোল স্কয়ার লেখ x-2 হোল স্কয়ার x-1 হোল স্কয়ার, তাহলে বলতো আমাদের এটা যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হতো তাহলে এখান থেকে পসিবল মিনিমাল পলিনোমিয়াল গুলো কি হতো? এখান থেকে পসিবল মিনিমাল চারটে আসতো। চারটে আসতো। একটা হচ্ছে যেটা আছে ওটাই x-2 হোল স্কয়ার x-1 হোল স্কয়ার, তারপরে তুই একটা x-2 নে আর x-1 দুটো নে, তারপর তুই x-2 দুটো নে x-1 একটা নে, তারপর তুই একটা x-2 নে একটা x-1। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? তাহলে চারখানা পসিবল মিনিমাল পলিনোমিয়াল আছে। ঠিক আছে, এবার আমি কেন পসিবল মিনিমাল পলিনোমিয়াল বলছি? এখানে সবাই মিনিমাল পলিনোমিয়াল হবে না। ঠিক আছে, যেই পলিনোমিয়ালটায় এক্স এর জায়গায় ম্যাট্রিক্সটা বসালে, যেই লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়ালে এক্স এর জায়গায় ম্যাট্রিক্সটা বসালে অ্যান্সার নাল ম্যাট্রিক্স আসবে। যেই পলিনোমিয়ালে এক্স এর জায়গায় পুরো ম্যাট্রিক্সটা বসালে 0 মানে নাল ম্যাট্রিক্স আসবে। যে লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়ালটায় এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স আসবে, সেটাই হবে তোর মিনিমাল পলিনোমিয়াল। এবার তুই আমাকে বল, ভালো করে শোন জিনিসটা, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তোরা তো পড়েছিস এগুলো অলরেডি, এটা তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আমি যদি এক্স এর জায়গায় এ বসাই তাহলে এটা অটোমেটিক্যালি নাল ম্যাট্রিক্স দেবে না? হ্যাঁ কিনা জলদি বল।
আরে বাবা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করে, এটা জানিস তো নাকি জানিস না? ভাই দেখো ক্যালি-হ্যামিল্টন থিওরেম, এক্স্যাক্টলি ক্যালি-হ্যামিল্টন থিওরেম, যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে আমি যদি এক্স এর জায়গায় এ বসিয়ে দিই তাহলে ডেফিনেটলি ওটা নাল ম্যাট্রিক্স দেবে। এই পলিনোমিয়ালটা এক্স এর জায়গায় এ বসালে আসবে নাল ম্যাট্রিক্স, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে এটা আমার চেক করার দরকার নেই, আমি খালি এটার জন্য চেক করব। যদি এটাতে এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স চলে আসে, তাহলে বলতো দুটোর মধ্যে মিনিমাল পলিনোমিয়াল কোনটা হবে? যদি সেকেন্ডটাতে এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স চলে আসে, তাহলে দুখানার মধ্যে মিনিমাল পলিনোমিয়াল কোনটা হবে? জলদি বলো। সেকেন্ডটা, যার ডিগ্রি লোয়েস্ট। তাহলে এখানে তো এটা তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এখানে এক্স এর জায়গায় এ বসালে তো এমনি নাল ম্যাট্রিক্স হবে, সবাই জানে। এবার আমি সেকেন্ডটার জন্য চেক করবো, এটাতে হবে আমি জানি, সেকেন্ডের জন্য চেক করবো। যদি সেকেন্ডটা এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স চলে আসে, তাহলে দুটোর মধ্যে মিনিমাল পলিনোমিয়াল কোনটা হবে? সেকেন্ডটা। আর সেকেন্ডটা যদি এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স না আসে, তাহলে কি সেকেন্ডটা মিনিমাল পলিনোমিয়াল হতে পারবে? সেকেন্ডটা যদি এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স না আসে, তাহলে কি সেকেন্ডটা মিনিমাল পলিনোমিয়াল হবে? না। তখন একটাই পসিবিলিটি পড়ে রইল, এটাই মিনিমাল পলিনোমিয়াল হবে। এক্স্যাক্টলি। তাহলে পাশে লিখে রাখ লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে সবার আগে আমি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে পসিবল মিনিমাল পলিনোমিয়াল গুলো বানাবো। সেই পসিবল গুলোর মধ্যে যেটা লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়াল, যেটাতে এক্স এর জায়গায় এ বসালে নাল ম্যাট্রিক্স চলে আসবে, সেটাই হবে তো মিনিমাল পলিনোমিয়াল। তাহলে এটা তো হবে আমি জানি, এটাই তো স্যাটিসফাই করবে এক্স এর জায়গায় বসালে আমি জানি। আমি এটাতে বসিয়ে দেখি, নাও আমি চেক করে দেখি। এক্স এর জায়গায় এ বসালাম, যেই মুহূর্তে এক্স এর জায়গায় এ বসালাম, 2টা 2 থাকবে না, 2i হয়ে যাবে। আর এখানে এক্স এর জায়গায় এ বসালে 1টা 1 থাকবে না, i হয়ে যাবে। এবার দেখ কি হচ্ছে, এ ম্যাট্রিক্সটা কি রে? স্কোয়ার হবে। এই ম্যাট্রিক্স হচ্ছে 5 - 6 - 6, কি হলো বাবা? 5 বল না, 5 - 6 - 6, তারপর বল কি হচ্ছে বল ম্যাট্রিক্সটা একটু। 5 - 6 - 6, তারপরে তারপর কি বল? কি বলছে, কি বলে যাচ্ছে? -1 -1 4 2 4 2, তারপরটা বল। 3 - 6 - 4 3 - 3 - 4, ঠিক আছে এটা চলে। -6 আচ্ছা ঠিক। এবার এবার এই a -2i, মানে এই ম্যাট্রিক্স থেকে আমি 2i ম্যাট্রিক্সটাকে বিয়োগ করছি, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের 2 গুণ করে বিয়োগ করে দিচ্ছি। তার মানে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট থেকে 2 বার চলে যাবে না, তাহলে a - 2 এটা হয়ে যাবে 3 - 6 - 6 -1 2 2 3 - 6 - 6, এটা হচ্ছে a - 2i। আর a - i টা কি হবে? এক করে বাদ চলে যাবে, তাহলে 4 - 6 - 6 -1 3 2 3 - 6 -5। তাহলে এ ম্যাট্রিক্স থেকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বাদ দিয়েছি, এটা যদি বাদ না দিতে পারিস আমার কিছু বলার নেই। এবার চেক করে দেখ তো জিরো আসছে কিনা। দেখ ভাই 3 4 12, 12 + 6 18, 18 - 18 তো 0, -18 -18 -36 +36 0, -18 -12 মানে -30 +30 মানে 0। সব কটা চেক করে দেখ জিরোই আসবে, মানে নাল ম্যাট্রিক্স চলে এসছে। 0 3 × 3 লিখে দে। তাহলে এ ম্যাট্রিক্সটা তো এই পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করেছে, এটাকে তো করবেই করবে, এটাকে করেছে। তাহলে লোয়েস্ট ডিগ্রিটা কি? এটা। তাহলে মিনিমাল পলিনোমিয়াল ইজ x - 2 × x - 1। প্রত্যেকে বুঝতে পারলি এটা? তাহলে কোনটা হবে রে? অপশন 2, x - 2 × x - 1। এই প্রত্যেকে বুঝতে পারলি এটা কি রে? জলদি বল। এটা প্রত্যেকে বুঝতে পেরেছিস ভাই? সবার কাছে ক্লিয়ার অঙ্কটা? প্রত্যেকে বুঝতে পেরেছি এটা? সবার কাছে ক্লিয়ার অঙ্কটা? এনি প্রবলেম? তাহলে ABCDEFG আমাদের হয়ে গেছে, 7টা অঙ্ক আমাদের হয়ে গেছে। স্যার এবার চলে কি বলি? স্যার বলছি আগে একটা বলেছিলেন না, যেটা ওই এক্সাম্পল দিয়েছিলেন যে x - 2 এর স্কোয়ার আর একটা x - 1 এর স্কোয়ার, যেটা পার্টে যেটা এক্সাম্পল দিয়েছিলেন, হ্যাঁ ওটার ক্ষেত্রে যখন মিনিমাল পলিনোমিয়ালটা বের করবো তখন তো প্রথমটা তো অলরেডি হচ্ছে 0, করবে। তখন বাকিগুলো দেখবো। সব থেকে ছোট থেকে স্টার্ট করবি, ঠিক আছে? সব থেকে ছোট থেকে স্টার্ট করবি, সব থেকে লোয়েস্ট ডিগ্রি থেকে স্টার্ট করবি। এটা হলো না, তাহলে তার পরেরটা, এটা হলো না, তাহলে তার পরেরটা।
ঠিক আছে, ক্লিয়ার পুরো ব্যাপারটা? চল আচ্ছা, এরপরে এইচ এর মতন সেম টাইপের অঙ্ক আমি কালকে করিয়েছিলাম বোধহয়। একবার দেখতে এইচ এর অঙ্কটা কি হবে। বলে অপশন 2 তাহলে কর এটা আগে, অপশন 2 বলছে চেক করে দিই। দাও এটার অ্যাডজয়েন্ট অপারেটর বের করতে বলেছে। পি এক্স ওয়াই জেড এটা হচ্ছে 2x 0x। এবার নাও টি স্টারটা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর অফ টি। টি স্টার হচ্ছে টি এর অ্যাডজয়েন্ট অপারেটর। এবার তোকে টি স্টারের ডেফিনেশনটা বের করতে বলেছে, মানে টি এক্স ওয়াই জেড যদি 2x 0x হয় তাহলে টি স্টার এক্স ওয়াই জেডটা কি হবে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকে জানি যে নাও এটা পড়েছিলি মনে আছে, ইনার প্রোডাক্ট টি অফ ইউ কমা ভি ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট ইউ কমা টি স্টার ভি। ইনার প্রোডাক্ট টি অফ ইউ কমা ভি ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট ইউ কমা টি স্টার ভি। তাহলে এখানেও ইনার প্রোডাক্ট টি এক্স ওয়াই জেড কমা ইউ বি ডব্লিউ ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট এক্স ওয়াই জেড কমা টি স্টার ইউ বি ডব্লিউ। এটা সবাই জানে, এটা প্রত্যেকে জানে। ঠিক আছে, ওকে, এটা আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। নাও নাও আচ্ছা, টি এক্স ওয়াই জেড মানে কি আমাকে বল। ইনার প্রোডাক্ট টি এক্স ওয়াই জেড কমা ইউ বি ডব্লিউ। তো এবার কি হবে দেখ, আচ্ছা টি এক্স ওয়াই জেড মানে কি, টি এক্স ওয়াই জেড 2x 0x 2x 0x আর হচ্ছে ইউ বি ডব্লিউ। এভাবে এখানে ইনার প্রোডাক্ট মানে তো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, মানে কি হবে এটা বলো আমাকে, 2x ইউ প্লাস 0v প্লাস এক্স ডব্লিউ। তাহলে এটা হচ্ছে 2x ইউ প্লাস 0v প্লাস এক্স ডব্লিউ। এবার তুই দেখ যেখানে ইউ এর সাথে কি মাল্টিপ্লাই আছে। আগে আমি দেখছি যে এখানে আমি দেখছিলাম যে এক্স ওয়াই জেড এর সাথে কি মাল্টিপ্লাই আছে। এক্স এর সাথে 2u, 0 এর সাথে v, এক্স এর সাথে w। এবার তুই চেক করে দেখবি যেখানে ইউ বি ডব্লিউ এর সাথে কি কি মাল্টিপ্লাই আছে। ইউ এর সাথে মাল্টিপ্লাই আছে তো 2x, ভি এর সাথে তোর মাল্টিপ্লাই হচ্ছে তো 0, আর ডব্লিউ এর সাথে তোর মাল্টিপ্লাই হচ্ছে x। তাহলে এখানে এটাকে আমি ইনার প্রোডাক্ট ইউ কমা ভি কমা ডব্লিউ এক কমা 2x 0x লিখতে পারি কি? হাইরে না, ভুল করছি আমি, সরি, এক্সট্রিমলি সরি বাবা। টিএক্স ওয়াই জেড আছে তো, দাঁড়া একটু দাঁড়া। দাঁড়া 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়া, সরি দাঁড়া একটু দাঁড়া, এটা এবার করিস না। এখানে দেখ, এখানে আমি কি পাচ্ছি, এখানে টি এক্স ওয়াই জেড ইউবিডব্লিউ আছে। টি এক্স ওয়াই জেড মান বলছি 2x 0x আর এটা হচ্ছে ইউবিডব্লিউ। এবার দেখে এই কোশ্চেনে খালি এক্স পড়ে আছে, তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি, দেখতো যে x ইন্টু 2u প্লাস না, হ্যাঁ ঠিকই বলেছিস, x ইন্টু 2u প্লাস w। এখানে না y আছে না জেড আছে, তুই টি অফ এক্স ওয়াই জেড কমা ইউভিডব্লিউ, তো তুই এখানে মান বসিয়ে বের করবি। বের করার পর কি করবি, চেক করবি যে এক্স এর সাথে কি মাল্টিপ্লাই আছে। এখানে যা আছে সব এক্সই আছে, তার মানে না এখানে ওয়াই এর সাথে কিছু মাল্টিপ্লাই আছে, না এখানে জেড এর সাথে কিছু মাল্টিপ্লাই আছে।
আমাদের অ্যাডজয়েন্ট অপারেটর বের করার সময় কি করতে হবে? সবার আগে টি অফ এক্স ওয়াই জেড কমা ইউভিডব্লিউ দিয়ে স্টার্ট করতে হবে। টি অফ এক্স ওয়াই জেড দিয়ে মান বসিয়ে দে, ম্যাপিং এর ডেফিনেশনটা, দেন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অ্যাপ্লাই। দেন এখান থেকে দেখতে হবে, দেন যেটা বেরোলো সেখান দেখতে হবে যে এক্স এর সাথে কি মাল্টিপ্লাই আছে, ওয়াই এর সাথে কি মাল্টিপ্লাই আছে, জেড এর সাথে কি মাল্টিপ্লাই আছে। এখানে যা মাল্টিপ্লাই আছে খালি এক্স এর সাথে মাল্টিপ্লাই আছে, না ওয়াই না জেড কারোর সাথে কোনো মাল্টিপ্লাই নেই। তাহলে এটাকে পরের লাইনে লিখতে পারি ইনার প্রোডাক্ট এক্স ওয়াই জেড কমা 2u প্লাস ডব্লিউ কমা 0, হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ফার্স্ট। এটা লিখতে পারি কি? ইনার প্রোডাক্ট এক্স ওয়াই জেড কমা 2u প্লাস ডব্লিউ কমা 0, ফার্স্ট রেসপন্স করো বাস। এটা লিখতে পারবো তো ভাই? এটা মানে এটা না, এটা মানে এটা না, তাহলে ফ্রম 1 বলতে পারি, ফ্রম 1 এটা মানে তো বেরিয়ে গেছে, মানে বাঁ দিকে এটার জায়গায় এটা বসিয়ে দিই। তাহলে ইনার প্রোডাক্ট এক্স ওয়াই জেড কমা 2u প্লাস ডব্লিউ কমা 0, এটা কার সাথে করে? এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড কমা টি স্টার ইউভিডব্লিউ। ঠিক আছে, ওকে। তাহলে এর মানটা এখানে বসিয়ে দিয়েছি বাঁ দিকে, তাহলে এক্স ওয়াই জেডও আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে কম্পেয়ার করলে কি পাচ্ছি? দ্যাট ইজ বলে কি পাচ্ছি বল? দ্যাট ইজ টি স্টার ইউভিডব্লিউটা হয়ে যাচ্ছে 2u প্লাস ডব্লিউ কমা 0, তুই যদি ইউভিডব্লিউর জায়গায় এক্স ওয়াই জেড বসিয়ে দিস, এটা হয়ে যাবে 2x প্লাস জেড 0, এক্স এর ইউ এর জায়গায় এক্স, ভি এর জায়গায় ওয়াই, ডব্লিউ এর জায়গায় জেড, তাহলে 2x প্লাস জেড কমা 0, তাহলে এটা কোন অপশনের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে? অপশনে। এ কে বলছিল রে অপশন 2 হবে? সুমন বলছিল না 2 হবে? ভুল বলি তো বাবা? স্যার ইউ আর ডাব্লিউ টা আলাদা আলাদা হবে না? হ্যাঁ, কোনটা? এখানে একটা 2 এর সাথেও আছে বা ডব্লিউর সাথেও আছে। আমি তো এক্স এর সাথে কি মাল্টিপ্লাই আছে দেখবো, দেন ওয়াই এর সাথে, দেন জেড এর সাথে। হুম, আচ্ছা। এবার আই সিগনেচার অফ দি কোয়াড্রেটিক ফর্ম। এই কোয়াড্রেটিক ফর্মটা সিগনেচার বের করতে বলছে, বল কিভাবে বের করবো? একটা কোয়াড্রেটিক ফর্মের সিগনেচার বের করতে বলছি, কিভাবে বের করবো? এর আগের অঙ্ক করা লাস্টের দুটো লাইনটা একটু। আচ্ছা, হুম বেশ। হুম সবার আগে তোকে যদি একটা কোয়াড্রেটিক ফর্মের সিগনেচার বের করতে বলে, কোয়াড্রেটিক ফর্মের র্যাঙ্ক বল, ইন্ডেক্স বল, সিগনেচার বল, যাই বের করতে বল কেন, সবার আগে তুই কোয়াড্রেটিক ফর্মটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের কর। সবার আগে কোয়াড্রেটিক ফর্মটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের কর। সেই ম্যাট্রিক্সটাকে নর্মাল ফর্মে কনভার্ট কর। কোন অপারেশন দিয়ে? সেই ম্যাট্রিক্সটাকে আমার নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। কোন অপারেশন দিয়ে? কনগ্রুয়েন্স অপারেশন। কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট অপারেশন দিয়ে। নর্মাল ফর্মে কনভার্ট করার পরে আমি দেখবো যে র্যাঙ্ক কত হচ্ছে, ইন্ডেক্স কত হচ্ছে, সিগনেচার কত হচ্ছে। চলো লেখ। আগে आंसर given quadratic form बोल क्या बेटा? 5x square y square plus 10z square, 5x square plus y square plus 10z square minus 4yz minus 10zx। এখানে এক্স ওয়াই নেই কিন্তু, ঠিক আছে, ওকে। মাইনাস 4yz মাইনাস 10zx, এখানে কিন্তু এক্স ওয়াই নেই, ঠিক আছে। নাও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইজ ক্যাপিটাল A ইকুয়ালস টু, সবার আগে ডায়াগোনাল বরাবর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে স্কোয়ার এর কোএফিসিয়েন্টটা বসে যাবে। দেন বলতো এখানে কার কোএফিসিয়েন্ট বসবে? এ বি সি বসে যায়।
ax square plus by square plus cz square plus 2fyz plus 2gzx plus 2hxy. টু এফ ওয়াই জেড 2gzx 2hxy, ঠিক আছে? সবার এখানে এইচ বসে, সবার এখানে এইচ বসে, তাই তো? এইচ জি এফ বসে তো, নাকি ভুল বলছি আমি? এ বি সির পরে এখানে এইচ জি এফ বসে তো। এইচ হচ্ছে তো 2xy এর কোএফিসিয়েন্ট, এখানে 2xy নেই, মানে এইচটা কত হবে? 0। দেন বসে জি, জি হচ্ছে তো 2zx এর কোএফিসিয়েন্ট। বল এখানে 2zx এর কোএফিসিয়েন্ট কত? 2zx এর কোএফিসিয়েন্ট হচ্ছে -5। আর এখানে বসে হচ্ছে এফ, এফটা কার কোএফিসিয়েন্ট? 2yz এর কোএফিসিয়েন্ট, এফটা হচ্ছে 2yz এর কোএফিসিয়েন্ট, 2yz এর কোএফিসিয়েন্ট -2। তাহলে এখানেও 0, এখানে -5, এখানে -2। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা এটা? এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে পারবি তো নাকি? এটা হয়ে গেছে কি রে? ঠিক আছে, এবার তুই এর কংগ্রুয়েন্ট, এর উপরে কংগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই কর। এর উপরে কংগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করে আমাদের কি করতে হবে? এটাকে নরমাল ফর্মে আনতে হবে। মানে খালি ডায়াগোনাল বরাবরই এলিমেন্ট থাকবে। কি এলিমেন্ট থাকবে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট? জলদি বল। ডায়াগোনাল বরাবর কি এলিমেন্ট থাকবে? 1 -1 কিছু থাকবে না। সবার আগে পাশাপাশি এলিমেন্ট গুলো 0 বানা। তাহলে এই ম্যাট্রিক্স এর উপরে প্রথম অপারেশন অ্যাপ্লাই করছি। প্রথমে যদি রো বা কলাম কোন একটা কর, কোনো যায় আসে না আমার। প্রথমে যদি অ্যাপ্লাই কর হচ্ছে r3 + r1। সবার আগে তুই -5টাকে 0 বানাবি। তাহলে r3 + r1 করলে কি হচ্ছে জলদি বল? এটা হয়ে যাচ্ছে 5 0 -5 তো আছেই আছে, 0 1 -2 যোগ করলে 0 -2 5। r3 + r1 এর পরে কি অ্যাপ্লাই করব? c3 + c1। c3 + c1 করে যাচ্ছে 5 0 0 0 1 -2 আর 0 -2 5। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার নেক্সট। তাহলে 5-এর সাইডে নিচে সব 0 হয়ে গেছে। এবার এই 1টা যেটা আছে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট আছে তার উপর নিচে আমাকে 0 বানাতে হবে। তার আমাকে উপর নিচে ডায় বাই 0 বানাতে হবে। এবার 1টার নিচের এলিমেন্টটাকে 0 বানাবি। কি করে বানাবি যদি বল? এটা r3 + 2r2। এটা কত হচ্ছে? 5 0 0 0 1 -2 0 0 + 2r2 করলে এটা হচ্ছে 2 × -2 মানে কি? -4 -4 + 5 করলে 1। সেম ভাবে সেম অপারেশনটা কলামে করতে হবে। কংগ্রুয়েন্ট অপারেশন অ্যাপ্লাই করছি, সেম অপারেশনটা কলামে করতে হবে। তাহলে c3 + 2c2 মানে c3 এর সাথে 2c2 আমি যোগ করে দেবো। তার মানে কত হচ্ছে এখন বল? 5 0 0 0 0 1 0, এটা হচ্ছে 0 1। c3 + 2c2 মানে 2 এর সাথে -2 যোগ করে 0 চলে আসছে। এবারে 5টাকে 1 বানাতে হবে। ডায়াগোনাল বরাবর কিন্তু 1 -1 অথবা 0 থাকবে। এই 5টাকে 1 বানাবো কিভাবে জলদি বল? প্রথমে করব হচ্ছে r1 কে √5 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল হচ্ছে √5 0 0 0 1 0 0 0 1, দেন 1/√5 c1 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে নরমাল ফর্ম। এবার ইন্ডেক্স কত? ডায়াগোনাল বরাবর যতগুলো 1 তত হচ্ছে আমাদের ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স কত? ইন্ডেক্স কত? 3। র্যাঙ্ক কত রে? যতগুলো নন জিরো রো, যতগুলো নন জিরো ইন্ডিপেন্ডেন্ট রো, সেটাই আমাদের র্যাঙ্ক। র্যাঙ্ক আমাদের 3। তাহলে আমাদের সিগনেচার কত? আচ্ছা, ইন্ডেক্স মানে হচ্ছে m, র্যাঙ্ক মানে হচ্ছে r। সিগনেচার মানে কি? 2m - r মানে 2 × 3 - 3 মানে কি? সরি 3। তাহলে সিগনেচারটা হয়ে গেল আমাদের কত? জলদি বল ভাই। 3। অপশন 3 ইজ কারেক্ট। বোঝা গেল পুরোপুরি কাজটা? জলদি বলো, এটা কি পুরোপুরি বোঝা গেল? এবার 2020 লাস্ট কোশ্চেন। 2020 এবার কি লাস্ট কোশ্চেন, ঠিক আছে? ডুয়াল বেসিস বের করতে বলেছে তোকে। তোকে ভেক্টর স্পেসে, তোকে সিকিউ ভেক্টর স্পেসে বেসিসটা বলে দিয়েছে, v1 v2 v3। এবার তোকে বের করতে বলেছে ডুয়াল বেসিস। এই যে বেসিসটা আছে, এই বেসিসটার ডুয়াল বেসিস, যাকে ওরা f1 f2 f3 নাম দিয়েছে, ওটাকে বের করতে বলেছে। আমি কি করে বেসিস থেকে ডুয়াল বেসিস বের করতে হয় সেটা কি শিখিয়েছিলাম নাকি শেখাইনি? জলদি বলো।
কি করে বেসিস থেকে ডুয়াল বেসিস বের করতে হয় শিখেছিলাম, হ্যাঁ কি না? দেখো সব দেখো হ্যাঁ করে চেয়ে আছে। স্যার একটু আগে কথা দেখান না। বেসিস থেকে ডুয়াল বেসিস বের করা, সারা অপশন 2 বলছে। দাঁড়া বলতে দে আগে। অনেকে বলছে আমি তো ডুয়াল স্পেস দেখাই শুরু করিনি। কালকে যদি তুই দেখা শুরু না করিস, কালকে কিন্তু আমি 10টা থেকে ক্লাস নেব। কালকে যদি শুনেছি তুই দেখিস নি, খবর নিয়ে নেবো কিন্তু আমি। কালকে 10টা থেকে না, একটু আগে থেকেই করাবো, 8:30-9টা থেকে করাবো। কালকে আবার নিম সেটের ক্লাস আছে। কালকে তো সেলিম স্যার মনে ক্লাস করাবে। কটা থেকে রে? আর একটা একটা তো দুপুর হয়ে যাচ্ছে। আরেকটা বলেছে। আরে একটা 8:30। কালকে কি সেলিম স্যার বিকেলে ক্লাস নেবে না নাকি? দুই বেলা না, নিবে সকালে। সকাল আর বিকেল দুবেলা ক্লাস নেবে? একবার তাহলে জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? একবার তাহলে আমি একবার জিজ্ঞেস করে নেবো যে কাল দুবেলা ক্লাস নেবে কিনা। কালকে অফলাইন হচ্ছে তোদের? হ্যাঁ, নিবে কালকে। অফলাইন হবে তো? দেখছি তাহলে কালকে সকালবেলা ক্লাস নেবে বলেছে। ঠিক আছে, দেখছি না কি করা যায়, দেখছি। দেখো দেখ কি বলছে এটা। হ্যাঁ, তাহলে কি করে আমরা বেসিস থেকে ডুয়াল বেসিস বের করবো? ফলো করবে একটু। সবার আগে বেসিসটা বলে দিয়েছে, V1 বলে দিয়েছে, V2 বলে দিয়েছে, V3 বলে দিয়েছে। এবার একটু মনে করে দেখ, ডুয়াল বেসিস বের করার জন্য সবার আগে আমরা কি করি? লাস্ট হচ্ছে আমাদের জে, এর অ্যান্সার। ভিটাকে বলেছে V1, V2, V3 is a ordered basis of C cube. C cube এর অর্ডার বেসিস, ঠিক আছে? এবার তাহলে লেট আমি যে কোনো একটা ভেক্টর নিচ্ছি, আমি সি কিউব থেকে যে কোনো একটা ভেক্টর নিচ্ছি। এবার সেই ভেক্টরটাকে আমি এই অর্ডার বেসিসের লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারি তো? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ভাই। লিখতে পারি কি পারি না? আমার টার্গেটটা হচ্ছে F1, F2, F3 এটা বের করা। F1টা বের করা, F2 বের করা, F3 বের করা। এবার তোরা আমাকে বল, যদি ভিটাকে আমি C1 V1, C2 V2, C3 V3 লিখতে পারি, এখানে দেন বলে আমি লিখছি, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিই, তাহলে দেন বলতো C1টা কি হবে? যে বলতে পারবে তাকে মেনে যাবে। আচ্ছা অ্যান্ড বলে রেখ, অ্যান্ড F1, F2, F3 হচ্ছে B ডুয়াল বেসিস। F1, F2 হচ্ছে আমাদের ডুয়াল বেসিস। তাহলে F1, F2, F3 যদি B এর ডুয়াল বেসিস হয়, তাহলে বলতো C1টা কি হবে? কি বলতে পারবে এটা? 1 আর 2। C1টাই F1 V হবে না? C2টাই F2 V হবে না? C3টাই F3 V হবে না? তাহলে তোকে যদি ভাই F1, F2, F3 ডেফিনেশনটা বের করতে হয়, তাহলে তুই যদি খালি C1, C2, C3 বের করিস তাহলেই তো কাজ মিটে গেল। তুই C1, C2, C3 বের করলেই F1, F2 এবং F3টা বেরিয়ে যাবে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তোকে এখানে তো এটাই বের করতে বলেছে না, তোকে তো এখানে এটাই বের করতে বলেছে F1 XYZ, F2 XYZ, F3 XYZ কি হবে, তোকে তো এটাই বের করতে বলেছে। কি রে, এটা এখানে তুই ভি না বলে না, এখানে তুই ভি না বলে লেট ভি ইকুয়ালস টু XYZ লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে তুই যদি খালি C1, C2, C3 মান বের করিস তাহলেই তো তোর আলটিমেটলি কি বেরিয়ে যাচ্ছে বল? তাহলেই তো তোর F1, F2, F3 এই তিনটে ডুয়াল বেসিসের এলিমেন্টের ডেফিনেশনটা বেরিয়েছে। তোকে তো ওটাই বের করতে বলেছে। তার আমাদের মেন টার্গেটটা হচ্ছে খালি C1, C2, C3 বের করা। সেটা আমি 1 নম্বর থেকেই পেয়ে যাবো। নাও ফ্রম 1
ভি মানে তো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এটা মানে সি ওয়ান ইন্টু লিখতে পারি বল। ভি ওয়ানটা কত হচ্ছে বল? ভি ওয়ানটা হচ্ছে আমাদের 1 0 - 1। ভি টু কত হচ্ছে আমাদের বল? 1 1 1। আর ভি থ্রি কত হচ্ছে? 2 2 0। তুই এখান থেকে সি ওয়ান সি টু সি বের কর। এটা মানে কত হবে? এটা মানে হচ্ছে তো সি ওয়ান প্লাস সি টু প্লাস 2 সি থ্রি। সেকেন্ড কত হবে? সি টু প্লাস 2 সি থ্রি। থার্ডটা কত হবে? মাইনাস সি ওয়ান প্লাস সি টু। কম্পেয়ার করে কি পাবো? নাও সি ওয়ান প্লাস সি টু প্লাস 2 সি থ্রি, এটা হচ্ছে এক্স। সি টু প্লাস 2 সি থ্রি, এটা হচ্ছে তোর ওয়াই। আর মাইনাস সি ওয়ান প্লাস সি টু, এটা হচ্ছে তোর জেড। এটাকে আমি 2 3 4 নাম্বারিং করছি, ঠিক আছে? 2 3 4 নাম্বারিং করলাম। এবার দেখ, তোকে সি ওয়ান সি টু সি থ্রি মান বের করতে হবে। তুই যদি 2 - 3 করিস, তুই যদি 2 - 3 করিস, এটা সি ওয়ান প্লাস সি টু প্লাস 2 সি থ্রি, এটা হচ্ছে সি টু প্লাস 2 সি থ্রি। বিয়োগ করে দেখ খালি সি ওয়ান পড়ে আছে, তাহলে সি ওয়ান মানে হচ্ছে তোর এক্স মাইনাস ওয়াই। 2 আর 3 বিয়োগ করলে সি ওয়ানটা পেয়ে যাচ্ছে তুই খালি এক্স মাইনাস ওয়াই। সি ওয়ান যদি এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে সি টু পেয়ে যাবো রে ভাই। কি করে? ফ্রম 4। সি ওয়ানের জায়গায় বসিয়ে দে এক্স মাইনাস ওয়াই, তাহলে সি টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। সি ওয়ান পেয়ে গেলি, সি টু পেয়ে গেলি। এবার সি টুর মানটা বসিয়ে দে, তুই সি থ্রিও পেয়ে যাবি। 3-এ বসিয়ে দে ফ্রম 3 এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস 2 সি থ্রি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই। এবার দেখ, তাহলে 2 3 হয়ে যাচ্ছে 2y মাইনাস এক্স মাইনাস জেড, তাই তো? তাহলে সি থ্রি কত হচ্ছে? মাইনাস এক্স প্লাস 2y মাইনাস জেড বাই 2। তাহলে সি ওয়ান সি টু সি থ্রি বেরিয়ে গেল, নো চিন্তা নাকি? ঠিক আছে তুমি নাকি? এবার দেখতো ঠিক করলাম তো? এবার দেখ না ভাই, এক্স মাইনাস ওয়াই বেরিয়েছে, তাই না? সি টু হচ্ছে তোর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, ওকে। তাহলে সি ওয়ানটা কত হচ্ছে বল? সি ওয়ানটা হচ্ছে আমাদের এফ ওয়ান ভি, তাহলে দ্যাট ইজ এফ ওয়ান এক্স ওয়াই জেডটা হচ্ছে কত বল? সি ওয়ান মানে এক্স মাইনাস ওয়াই। এফ টু এক্স ওয়াই জেডটা হচ্ছে সি টু মানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর এফ থ্রি এক্স ওয়াই জেডটা হচ্ছে সি থ্রি। 2 দিয়ে ভাগ করে দিলে মাইনাস এক্স বাই 2 প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2। তাহলে কোন অপশনের সাথে মিলছে এটা? এটা অপশন 3 এর সাথে মিলে যাচ্ছে না? সরি 3 কেন, 2 এর সাথে মিলছে। এফ ওয়ানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এফ টু হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এফ থ্রি হচ্ছে আমাদের মাইনাস এক্স বাই 2 প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2। জলদি বলো, 2020 সমস্ত অঙ্ক সলভ করে দিয়েছি, সমস্ত এমসিকিউ সলভ করেছি 2020। ঠিক আছে, 2020 প্রত্যেকটা এমসিকিউ সলভ হয়ে গেছে। ঠিক আছে, কালকে ডুয়াল স্পেসটা কিন্তু এগোবো আমি। কাল কখন ক্লাস নেবো বলে দিচ্ছি আমি, ওকে? কাল কখন ক্লাস নেবো আমি জানিয়ে দেবো। কালকে যদি সকালবেলা ক্লাস না হয়, তোদের কালকে অফলাইন ক্লাস কখন থেকে একটু বলতো আমাকে? অফলাইন কোন থেকে? 3টে থেকে নাকি? 3টে থেকে অফলাইন? আমি দেখছি, এবার জিজ্ঞেস করে দেখি। ওটা থেকে অফলাইন হবে, নাহলে মাঝে তো 11টা থেকে টাইম আছে, দেখছি কখন ক্লাস নেওয়া যায়। আমি জানিয়ে দেবো। চল টাটা। আবার রোববার দিন 2021টা সলভ করবো, হ্যাঁ?